সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, নেতানিয়াহুকে চায় না 2/3 ইসরায়েলি। এবার পতন ঘটবে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এরপর জানাবো গাজা সুজাইয়াতে ইসরায়েলি অভিযান, পালালো 60 থেকে 80 হাজার বাসিন্দা। এদিকে রাশিয়ার সীমান্তবর্তী গ্রাম ইউক্রেনের হামলা, শিশুসহ নিহত 5। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, ভোট গণনায় 2 প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত চীন উত্তেজনার মধ্যেই সীমান্তে লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় 5 ভারতীয় সৈন্য নিহত। নেতানিয়াহুকে চায় না 2/3 ইসরায়েলি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 8 মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন কিংবা তাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার কোনো লক্ষ্যে অর্জন করতে পারেনি দেশটি। এ অবস্থায় সরকার প্রধান নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকছে। নতুন একটি জরিপ বলছে প্রায় 2/3 ইসরায়েলি চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় নির্বাচন করা উচিত নয়, বরং তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। ইসরায়েলের চ্যানেল 12 পরিচালিত ওই জরিপে মাত্র 27% উত্তরদাতা তারেক ইসরায়েলের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান, যেখানে 66% মনে করেন তার পদত্যাগ করা উচিত। এমনকি নেতানিয়াহুর ডানপন্থী ধর্মীয় উপলক্ষে দলগুলোর ভোটারদের মধ্যে মাত্র 53% চান তার আবার নির্বাচনে অংশ নেওয়া উচিত। জরিপে প্রায় 85% উত্তরদাতা চেয়েছিলেন 7 অক্টোবর হামাসের ইসরায়েলে অনুপ্রবেশে ব্যর্থতার তদন্তে একটি কমিশন গঠন করা হোক। হামাসের ওই হামলার পর থেকেই ফিলিস্তিনের উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা এখনো পর্যন্ত 37,765 জনের বেশি ফিলিস্তিনি হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী। গাজা হামলার পর থেকেই নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে আসছেন ইসরায়েলিরা। গাজা ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ও যুদ্ধবিরতি দিয়ে বন্দি আলোচনার জন্য বিরোধী দল, নিজের জোটের কঠোর ডানপন্থী সদস্য এবং ইসরায়েলি জনগণের কাছ থেকে তীব্র সমালোচনা সহ্য করে আসছেন দেশটির প্রধানমন্ত্রী। গাজা সুজাইয়াতে ইসরায়েলি অভিযান, পালালো 60 থেকে 80 হাজার বাসিন্দা। গাজা উপত্যকায় গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় 139 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 331 জন। জাতিসংঘের স্বাধীন মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর OCHA এমন তথ্য জানিয়েছে। OCHA এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার গাজা সুজাই এলাকায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে 60 হাজার থেকে 80 হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। সাধারণ জনগণকে অবিলম্বে সোজা এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা থেকে শুরু এই পর্যন্ত উপত্যকাটির 8% মানুষ বাস হয়েছে। যুদ্ধ শুরু আগে গাজায় 23 লাখ মানুষের বসবাস ছিল এবং নতুন করে প্রায় 78% মানুষ বাস হয়েছে। OCHA এর প্রতিবেদন আরো বলা হয়েছে, 1 জুন থেকে 27 জুন পর্যন্ত উত্তরাঞ্চল গাজায় 101টি মানবিক সহায়তা কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল তারা, তবে ইসরায়েলি বাহিনী তাদের মাত্র 49টি কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। ওই হামলায় 1139 জন নিহত হন। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে যুদ্ধে পর্যন্ত কমপক্ষে 37,765 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 86,429 জন। রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের হামলায় শিশুসহ নিহত 5। রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একটি বাড়িতে হামলার ঘটনায় 2 শিশুসহ 5 জন নিহত হয়েছে। আজ আঞ্চলিক গভর্নর এক প্রতিবেদনে বা বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর AFP এর। তুরস্কের গভর্নর অ্যালেক্সি সিরিনভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ছোট 2 শিশুসহ 5 জন নিহত হয়েছে। ওই পরিবারের আরো 2 সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলে একটি ছোট্ট গ্রামে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটা সবশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা বাকমুতের প্রায় 20 কিলোমিটার উত্তরের রোজডোলিভকা বসতি মুক্ত করেছে। গত সপ্তাহে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ঝাপোরেঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেন আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে। পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাসিভ ইয়ার চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েভ। শহরটিকে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, ভোট গণনায় দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কট্টরপন্থী ও সংস্কারপন্থী দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আভাস মিলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে আজ সকালে বার্তা সংস্থা রয়টার্সে বলা হয়েছে, এখন পর্যন্ত 1,03,00,000 ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘনিষ্ঠ জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা কট্টরপন্থী প্রার্থী সায়েদ জালিলি পেয়েছেন 42,60,000 ভোট। সংস্কারপন্থী হিসেবে পরিচিত অপর প্রতিদ্বন্দ্বী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 42,40,000 ভোট। মূলত এই দুইজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া কট্টরপন্থী প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবা পেয়েছেন 13,80,000 ভোট। আর এক কট্টরপন্থী নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন 80,000-এর মতো ভোট। গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। 19 মে ইরানের প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয় প্রেসিডেন্ট। পদটি শূন্য হয়ে পড়ায় আগামী নির্বাচন হয়। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনে 6 জনকে প্রার্থী হওয়ার অনুমতি দেয় ইরান কর্তৃপক্ষ। পরে 2 জন প্রার্থী তা প্রত্যাহার করে নেন। প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন মোহাম্মদ বাঘের কালিবাব, মাসুদ পেজেশকিয়ান, সায়েদ জালিলি এবং মোহাম্মদ মোস্তফা পুর মোহাম্মদী। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকে। পররাষ্ট্র বা পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন, অর্থাৎ এই নির্বাচনের ফল খামেনির উত্তরাধিকার প্রভাবিত করবে। খামেনির বর্তমান বয়স 85 বছর। ধারণা করা হচ্ছে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময় খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় 5 ভারতীয় সৈন্য নিহত। ভারতের লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় 5 ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলত বেগ ওলদি এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এলসির কাছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতে এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, আজ রাত 3টায় এই ঘটনা ঘটেছে। ওই সময় একটি T-72 ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত 5 সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্যাঙ্কটি তংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা যিনি লেহতে কর্মরত আছেন তিনি ইটিভি ভারতকে বলছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কি ঘটনা ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। অপর সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দৌলত বেগ অলিন্দির মন্দির মোড়ে ট্যাঙ্ক নিয়ে বোধি নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাঙ্কটি নদীতে ছিল তখন হঠাৎ করে এটির পানি বাড়তে থাকে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে ট্যাঙ্ক ও এটির ভিতরে থাকা সেনারা তলিয়ে যান। ইটিভি ভারত সেনা 5 সেনার মরদেহ উদ্ধারের তথ্য জানালেও এনডিটিভি বলেছে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি 4 জন এখনও নিখোঁজ রয়েছে।